হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 এর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো বলে দেবো এবং পড়া ভালো করে বুঝিয়ে দেবো। আর আজকে যে আমি কোন বইটা তোমাদেরকে পড়াচ্ছি সেই রাইটারটা দেখে নাও। রণজিৎ গড়াঙের লেখা আধুনিক ভূগোল ও পরিবেশে এই বইটা তোমরা পড়বে, ঠিক আছে? আমি কিন্তু আজকে এই বইটি তোমাদের পড়াচ্ছি। তোমরা যে বাজারে এই রাইটারের বই কিনেছো তারা তো এই বইটি ফলো করবে, আর যারা অন্য রাইটারের বই কিনেছো সেটাও কিন্তু খারাপ নয়, সেই বইটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু টপিকগুলো প্রত্যেকটা বইতে সেম থাকবে। আর এটা পুরোনো বইগুলো, বইটা একটু দাগানো, তার জন্য ডোন্ট মাইন্ড, বাট পড়াটা কিন্তু ভালো করে বুঝতে হবে প্রত্যেকে, ঠিক আছে? তো দেখো, গ্রহরূপে পৃথিবী অর্থাৎ পৃথিবীকে আমরা জানবো। তোমরা এর আগে ক্লাস 6-এ, ক্লাস 7-এ, ক্লাস 8-এ এরকম কিন্তু ভূগোল তোমরা পড়েছো যে পৃথিবীর আকৃতি কিরকম, পৃথিবী কোথায় কি রেখা রয়েছে, ঠিক আছে, পৃথিবী কোন অবস্থানে রয়েছে, পুরোটাই কিন্তু তোমরা কম বেশি জেনেছো। কিন্তু ক্লাস 9-এ জানবে আর একটু ডিটেলসে। তো চলো শুরু করছি। আমাদের পৃথিবীর আকারটা কেমন তোমরা সবাই এক কথায় বলবে গোল। অনেক সময় অন্য কোনো গোলাকার একটি বস্তু কেমন গোলাকার তা বোঝানোর জন্য আমরা বলি পৃথিবীর মতো গোল, কথাটা কিন্তু আমরা বলি। তাহলে পৃথিবী যে গোল এই ধারণা কিন্তু একদম প্রথম দিকে মানুষের ছিল না। মানুষ জানতোই না যে পৃথিবীর আকারটা কেমন। আমাদের কাছে পৃথিবীর সমতল মনে হয় কেন? মানে আমরা ভাবি না যে পৃথিবী হচ্ছে একটা সমান জায়গা, যেখানে আমরা দাঁড়িয়েছি একটা সমান জায়গা, ওপরে আকাশ আছে, এরকম একটা মনে হয়। কিন্তু সেটা কেন মনে হয়? আমরা যদি সুবিশাল বৃত্তের অতি সামান্য অংশ দেখি তাহলে সেই সামান্য অংশকে সরল বা সমতলই দেখায়। ধরো বিশাল কোনো একটা বেলুনে যদি একটা একটুখানি জায়গা যদি দেখতে যাও তখন সেটা তো তোমাকে প্লেনই মনে হবে বা সমতলই কিন্তু মনে হবে। তো সেটাই বলছে যে একটা বড় বৃত্তের একটুখানি জায়গা দেখলে সেটাকে কি মনে হয়? সরল বা সমতলই মনে হয়। তোমরা রেল লাইনের বাঁকের সামান্য অংশ দেখলে সেটিকে সরল মনে হয়, বাঁকা বোঝা যায় না। তো তুমি যদি রেলের লাইনে যাও, যে ট্রেন যখন চলে যে লাইনের ওপর দিয়ে, সেই লাইনগুলোর দিকে তাকালে কি মনে হয়? যেন লাইনটা যেন সোজা যাচ্ছে, একদম স্ট্রেট। কখনোই কিন্তু মনে হয় না লাইনটা বেঁকে গেছে, তাই তো? সেরকম ঠিক তেমন ভাবে সুবিশাল পৃথিবীর অতি সামান্য অংশই আমাদের দৃষ্টিগোচর হয়, অর্থাৎ খানিকটাই আমরা কি করতে পারি? দেখতে পারি। তাই পৃথিবী আমাদের কাছে সমতল লাগে। তাহলে এখানে একটা প্রশ্ন হয়ে গেল, পৃথিবী আমাদের কাছে কেন সমতল? সেটা মানে সেটার কারণ ব্যাখ্যা করো, তোমাদের নিজের ভাষাটা কিন্তু গুছিয়ে তোমরা লিখবে। ওকে। অতীতকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণা, অর্থাৎ অতীতকালে পৃথিবী কেমন ছিল সেটা এখানে বলতে চাইছে। বলছে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতির চ্যাপ্টা থালা বা ডিস্কের মতো। থালার যেমন প্রান্ত আছে পৃথিবীরও একটি নির্দিষ্ট সীমানা আছে। তখনকার দিনে মানুষ মনে করত পৃথিবীর এই সীমানা অতিক্রম করলে মানুষ পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে, এটা মানুষ ভাবতো। খ্রিস্ট জন্মের প্রায় 800 বছর আগে মিশর ও মেসোপটেমিয়ার মানুষ জলের উপর ভেসে থাকা পৃথিবীকে চ্যাপ্টা হিসেবেই ভাবতো, যে জলের ওপর পৃথিবী কিরকম? চ্যাপ্টা। ঠিক ছবিটা দেখতে পাচ্ছ, এইরকম এরকম ভাবতো। তো তারপর দেখো কি বলছে, প্রাচীন ভূমধ্যসাগর অঞ্চলের কবি ও সাহিত্যিক হোমার ও হেমিওড, দার্শনিক থ্যালেস, লিউসিপাস, ডেমোক্রিটাস, ঐতিহাসিক হেকাটিরা সকলেই ধারণা করেছিলেন পৃথিবী সমতল বা চ্যাপ্টা। মানে এরা প্রত্যেকেই ভেবেছিলেন পৃথিবীর আকার কিরকম? চ্যাপ্টা। প্রাচীন ভারত ও চীনেও পৃথিবীকে সমতল বা চ্যাপ্টা এই ধারণাই করা হতো। মানে আগেকার দিনে ভাবতো যে হ্যাঁ সত্যি পৃথিবী হচ্ছে চ্যাপ্টা। গোলীয় আকৃতির উপর পৃথিবীর ধারণা সেটা কবে আসলো এটা জানতে হবে। এখানে আন্ডারলাইন করে রাখো যে পৃথিবীর আকার যে গোলাকার সেই ধারণাটা মানুষের মনে কখন আসলো। বলছে খ্রিস্ট জন্ম, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করেন পৃথিবী আদৌ চ্যাপ্টা নয়। এখান থেকে প্রশ্ন আসে যে কে বলেছিলেন পৃথিবী আদৌ চ্যাপ্টা নয়? উত্তর কি হবে? উত্তর হবে পিথাগোরাস। ঠিক আছে। পৃথিবীর আকৃতি গোল এবং গোলকের মতো গোল। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস, এই নামগুলো মনে রাখবে। প্রভৃতি পণ্ডিতও মনে করতেন পৃথিবীর আকৃতি গোল। খ্রিস্টপূর্ব 330 সালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল পদার্থবিদ্যার সূত্র ও অন্যান্য ধারণার সাহায্যে প্রমাণ করেন পৃথিবী গোলাকার। বোঝা গেল? তাহলে পৃথিবী যে গোলাকার এটা কে বলেছিলেন? অ্যারিস্টটল। ঠিক আছে, তিনি আর কি প্রমাণ করে দিয়েছেন। খ্রিস্টপূর্ব 250 সালে এরাটোস্থেনিস পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। দ্বিতীয় শতাব্দীতে টলেমি অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে গোলাকার মানচিত্র আর কি পৃথিবীর তৈরি করেন। বোঝা গেল? তাহলে এই নামগুলো মনে রাখবে, এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, এই প্রমুখ আর কি পদার্থবিদরা কিন্তু এই পৃথিবীর আকৃতি সম্পর্কে তারা গবেষণা করেছেন। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। এরপর চলে এসো পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ, অর্থাৎ কি কি প্রমাণ আছে যে পৃথিবী গোলাকার, সেই প্রমাণগুলো জানতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি ও অন্যান্য গ্রহের আকৃতি সেটার উপর ধারণা করে। দেখো, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর যে ছবি তোলা হয়েছে
তাতে দেখা গেছে, অর্থাৎ স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহকে বলা হয় স্যাটেলাইট। তো সেই স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে যে পৃথিবীর যে ছবি তাতে কি দেখা যাচ্ছে না পৃথিবীর আকৃতি গোল। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পৃথিবী ছাড়া বাকি গ্রহগুলোকেও গোলাকার দেখাচ্ছে, মানে পৃথিবী ছাড়া বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলোও গোলাকার। অতএব সূর্য থেকে একইভাবে সৃষ্ট বাকি গ্রহগুলো সমেত পৃথিবীও গোলাকার হয়েছে। তাহলে এই একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, নাবিকদের পৃথিবী পরিভ্রমণ, এইটা একটা পয়েন্ট। কোনো স্থান থেকে ক্রমাগত পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণ দিকে পরিবর্তন না করে যেদিকে যাওয়া হোক না কেন যাত্রার স্থলেই আবার কি করতে হবে, ফিরে আসতে হবে। তুমি একটি প্লেন চালিয়ে যেদিকেই যাও তোমাকে সেই স্থানেই আবার ফিরে আসতে হবে। পৃথিবী গোল বলেই এটি কিন্তু সম্ভব, তাই না? তুমি যেদিক থেকে রওনা হচ্ছ না কেন সেই দিকেই কিন্তু তুমি আবার সেই স্থানে পুনরায় ফিরে আসবে। তো সেই জন্য কি হচ্ছে সেটাই বলছে যে পৃথিবী গোল বলেই এটি সম্ভব। তাহলে কি বোঝা গেল, পৃথিবী গোল বলেই কিন্তু এটি সম্ভব। প্রাথমিকভাবে বা প্রাথমিক যুগে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান বা ইংরেজি নাবিক ড্রেক ক্রমাগত জাহাজ চালিয়ে তারা কিন্তু সেই স্থানীয়, অর্থাৎ স্বস্থানীয় মানে হচ্ছে সেই জায়গাতেই ফিরে এসেছিলেন। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে পৃথিবীর আকার কিন্তু গোল, গোলাকার না হলে কিন্তু এটা সম্ভব নয়। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া, এটা একটা পয়েন্ট। পৃথিবী যে গোল তার তো কারণগুলো তোমাদের তো জানতে হবে যে কিসের জন্য পৃথিবী গোল, গোল আকার বলেই তো গোল হয় না, তার তো কারণগুলো তোমাকে এত স্পষ্ট করে দেখাতে হবে। তো তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর আকার যে গোলাকার সেই কারণগুলো ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু এগুলো সমস্ত কিছু লিখতে হবে। বলছে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লেই চন্দ্রগ্রহণ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো চন্দ্রগ্রহণের সময় তোমরা সবাই নিশ্চয়ই খেয়াল করেছো ছায়াটা কেমন বাঁকা। গোলাকার পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে বলেই কিন্তু আমরা এরকম দেখতে পাই। বোঝা গেল? এর পয়েন্ট হচ্ছে সর্বত্র একই রকম বা একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত কিন্তু হয় না। বলছে পৃথিবীর সমতল হলে পৃথিবীর সর্বত্র একরকম সূর্যোদয় ও সূর্যাস্ত হতো না, মানে প্রতিদিন একদিকে সূর্য উঠছে আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু হতো না। ঠিক আছে, যদি পৃথিবী একরকম মানে যদি সমতল না হতো আর কি, অর্থাৎ পৃথিবী যে চ্যাপটা যদি হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো সম্ভব হতো না, অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু কোনোটাই সম্ভব হতো না। পৃথিবী গোলাকার এবং পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, এটা জানো যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এটা আমরা ছোটোবেলাতেও পড়েছি। তো আবর্তন করছে বলেই পূর্ব দিকের স্থানসমূহে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং পশ্চিমের স্থানসমূহে পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। বোঝা গেল? পৃথিবী গোলাকার বলেই কিন্তু আমাদের দেশে গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে আগে সূর্যোদয় বা সূর্যাস্ত হয়। তাহলে গুজরাট অপেক্ষা আরেকটা জিনিস তথ্য আমরা এখানে জানতে পেলাম যে সূর্যোদয় আগে কোথায় হয়, গুজরাট থেকে কিন্তু অরুণাচল প্রদেশে আগে হয়। ঠিক আছে, পৃথিবী গোলাকারের জন্যই। এবার হচ্ছে দিগন্ত রেখার বিস্তৃতি, 5 নম্বর পয়েন্ট, যে দিগন্ত রেখার জন্য কিন্তু অনেক সময় পৃথিবী গোলাকার হয়, সেটা প্রমাণ দিচ্ছে আর কি। বলছে কোনো বড় মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ মাটিতে মিশে যাচ্ছে। এটা কার কার মনে হয়েছে? আমি কিন্তু ছোটবেলায় এটা খুব ফলো করতাম। মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ালে দেখতে পেতাম যে আকাশ আর মাটি কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে। তখন মনে মনে প্রশ্ন করতাম ওখানে গেলেই হয়তো আমি আকাশকে ছুঁতে পারবো। তোমাদের কি অনেকের মনে হয়েছে? কমেন্টে জানিও। আমার কিন্তু এটা মনে হতো ছোটবেলায়। তেমনই সমুদ্র তীরে দাঁড়ালে আবার দেখো যদি সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াও সেখানে গিয়েও তোমাদের মনে হবে যেন জল আর আকাশ যেন ছুঁয়ে গেছে। তো পৃথিবী গোলাকার বলেই কিন্তু এটি সম্ভব হয়। তোমরা নিজেরাই সমুদ্রের ধারে দাঁড়ালে এটা বুঝতে পারবে। তোমরা মাটিতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে নির্দিষ্ট সীমা পর্যন্ত দিগন্ত রেখাকে দেখতে পাও। যত উপরে উঠবে দেখবে দিগন্ত রেখার সীমানা বাড়ছে, মানে যত তুমি ভাববে যে আমি কাছে গেলে ছুঁতে পারবো না, সেখানে গেলে দেখবে আবার আকাশটা উপর থেকে উঠে গেছে। তো এটাই বলতে চাইছে যে দিগন্ত রেখা আরও ওপর দিকে উঠে যাচ্ছে বা দিগন্ত রেখার সীমানাটা বাড়ছে, আরও বেশি জায়গা তোমরা দেখতে পাচ্ছ। পৃথিবীর গোলাকার বলেই কিন্তু এটি সম্ভব হচ্ছে। তাহলে দিগন্ত রেখা কীভাবে প্রমাণ দিচ্ছে বুঝতে পারলে। নেক্সট হচ্ছে গোলাকার সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান। এই জাহাজের অবস্থানটাও কিন্তু অনেক সময় প্রমাণ দেয় যে পৃথিবী গোলাকার। বলছে সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরের কোনো আগুয়ান আর কি জাহাজের সব অংশ একসঙ্গে দেখা যায় না। প্রথমে মাস্তুল, পরে ডেক ও আরও পরে সমগ্র জাহাজটাকে দেখতে পাওয়া যায়। একইভাবে তীর থেকে চলে যাওয়া কোনো জাহাজ আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পৃথিবী গোলাকার না হলে এরকম কিন্তু সম্ভব হতো না। ওকে, তারপরে হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা। কি এটা না 1870 সালে আলফ্রেড রাসেল ওয়ালেন্স নামে এক জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন।
অর্থাৎ 1 কিমি দূরত্ব রেখে 3টে লাঠি আর কি ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন যে মাঝের লাঠিটি বাকি দুটোর তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। যদি পৃথিবী সমতল হতো তাহলে 3টে লাঠির অবস্থান কিন্তু সমানভাবে থাকতো। পৃথিবী এরকম গোলাকারভাবে আছে বলেই কিন্তু মাঝের লাঠিটা একটু উঁচু হয়ে গেছে। বুঝতে পারলে কি বোঝাতে চেয়েছে এই পরীক্ষাতে? আর এইটা কিন্তু সম্ভব পৃথিবী গোলাকার বলেই। এই পরীক্ষার নামই হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা, ট্রিপল স্টার পরীক্ষা। কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমাদের তো আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের প্রশ্ন তো দেবই, কিন্তু পড়াগুলো তো ভালো করে প্রত্যেকের বুঝতে হবে। এটা তো আর ছোটোবেলার পড়া নয় যে একটু মুখস্থ করে নিলাম হয়ে গেল। তোমাদের কিন্তু ক্লাস 9 এটা মাথায় রাখতে হবে। ক্লাস 9-এর পড়াগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রত্যেকেই কিন্তু বলছি 9-এর পড়াগুলো একটু সিরিয়াসভাবে নিও। ওকে, কারণ এর পরের বছর তোমরা কিন্তু মাধ্যমিক দেবে, সো খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকেই। এর পরের পয়েন্ট হচ্ছে ধ্রুবতারা ও হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের অবস্থান। এটাও কিন্তু প্রমাণ দেয় পৃথিবী গোলাকার। দেখো, উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখায় 0 ডিগ্রি করে দেখি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার ওপর 90 ডিগ্রি কোণে। দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখাই যায় না। দক্ষিণ গোলার্ধ থেকে হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রকে আমরা দেখি 90 ডিগ্রি কোণে দক্ষিণ মেরু বিন্দুতে। তাহলে পৃথিবীর সমতল হলে সকল স্থান থেকে ধ্রুবতারাকে আমরা একই উন্নতি করে দেখা যেত। কিন্তু সমতল যদি না হয়ে থাকে বলে কিন্তু আমরা এক এক সময় এক এক ওকে দেখতে পাচ্ছি। বোঝা গেল? তারপর নভশ্চরদের প্রত্যক্ষ দর্শন কি বলছে? নভশ্চরদের চাক্ষুষ প্রমাণ ও তোলা ছবি থেকে জানা গেল পৃথিবী আবার গোলাকার। বোঝা গেল? অর্থাৎ যারা নক্ষত্র নিয়ে গবেষণা করে তাদের কথা বলা হচ্ছে। ওকে, তাই তোমাদের যদি প্রশ্ন করা হয় যে পৃথিবী গোলাকার তার কয়েকটা পয়েন্ট লেখো, তখন তোমরা তোমাদের এখানে 9টা পয়েন্ট আছে, যে কোনো 5টা পয়েন্ট তোমরা যেটা থেকে খুশি মানে বানিয়ে গুছিয়ে লিখবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু পয়েন্টগুলো তোমরা দেওয়া হয় ঠিকঠাক করে। ঠিক আছে, এরপর চলে আসো অভিগত গোলক রূপে পৃথিবী। যে পৃথিবী যে অভিগত গোলক সেই রূপে কিভাবে আমরা দেখছি। অর্থাৎ অভিগত গোলক মানে পুরোপুরি গোলাকার নয়, অভিগত গোলক মানে খানিকটা গোলের মতো। দেখো, এতক্ষণ আমরা আলোচনায় বারবার বলেছি পৃথিবী গোলাকার। গোলাকার পৃথিবীর সাপেক্ষে অনেক যুক্তি প্রমাণ খাড়া করেছি। প্রশ্ন হলো পৃথিবী কি সত্যি গোলাকার? উত্তর হলো না। পৃথিবী যদি সত্যি নিখুঁত গোলাকার হতো তাহলে পৃথিবীর ব্যাস, ব্যাসার্ধ, পরিধি সব দিকে সমান হতো। কিন্তু বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছেন যে পৃথিবীর মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিমি দীর্ঘতর, অর্থাৎ বেশি। আবার মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি। সুতরাং পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত আর মেরু অঞ্চল চাপা, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটা বেশি চওড়া আর মেরু অঞ্চল দুটো একটু চাপা ধরনের। তাহলে বুঝতেই পারছো পৃথিবী ঠিক পুরোপুরি গোল নয়। তাহলে পৃথিবীর আকৃতি কেমন? অভিগত গোলক। বোঝা গেল? অর্থাৎ খানিকটা গোলের মতো আর কি। আচ্ছা, পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন? জন্মের পর থেকেই পৃথিবী মেরুরেখা বা অক্ষের ওপর প্রবল বেগে ঘুরে চলেছে। মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগে বেশি হওয়ায় এখানে কেন্দ্রাতিক বল বেশি। এই বল বস্তুকণা সমূহকে বাইরের দিকে অপসারিত করে। পৃথিবীর যখন তরল বা নরম ছিল তখন কিন্তু এই কেন্দ্রাতিক বলের কারণেই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হয়েছে স্ফীত এবং মেরুদেশ হয়েছে চাপা। তাহলে এই অভিগত গোলক হওয়ার কারণটা কি? না, জন্মের পর থেকেই পৃথিবী মেরুরেখা ও অক্ষের ওপর প্রবল বেগে ঘুরে চলেছে আর কি। তো মাঝ বরাবর পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার জন্য, অর্থাৎ নিজের অক্ষে চাইলে ঘোরে, তোমরা তো প্রথম থেকেই পড়ছো যে পৃথিবীর আবর্তন গতি বলে সেটাকে। তো সেই আবর্তন বেগ হওয়ার জন্য এখানে যে কেন্দ্রাতিক বল অর্থাৎ মাঝের যে বলের জন্য সেই বলটাতে কি হয়েছে না, সেই বলের ফলে বস্তু সমূহকে বাইরের দিকে অপসারিত করা, অর্থাৎ ভেতরের জিনিসগুলোকে বাইরের দিকে বার করার চেষ্টা করে। পৃথিবী যখন তরল বা নরম ছিল তখন কেন্দ্রাতিক বলের কারণেই কিন্তু পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা হয়ে গেছে স্ফীত অর্থাৎ মোটা, আর মেরু প্রদেশ অর্থাৎ ওপর ও নিচের দিকে হয়ে গেছে একটু চাপা ধরনের। বোঝা গেল? এবার বলছি পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ কি? প্রথম প্রমাণ হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাস ও পরিধি দৈর্ঘ্য সমান নয়। ট্রিপল স্টার। পৃথিবীর নিরক্ষীয় মেরুব্যাস ও পরিধি দৈর্ঘ্য কি নয়? সমান। যেটা তোমাদের প্রথমেই বলা ছিল যে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার দীর্ঘতর, আবার মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিমি বেশি দীর্ঘতর। এই দুটো হচ্ছে কারণ। তো এটা তোমরা এখান থেকেই পড়ে নেবে। এরপরে দেখো, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি। কিরকম? বলছে ভূপৃষ্ঠের যে অংশ পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেখানে অভিকর্ষজ বল তত বেশি।
মাথায় রাখবে। নিরক্ষীয় অঞ্চল স্ফীত বলেই এটি পৃথিবীর কেন্দ্র থেকে দূরে রয়েছে, ফলে বস্তুর ওজন এখানে কম হয়। আবার মেরু অঞ্চল চাপা বলে এটি পৃথিবীর কেন্দ্রের খুব কাছে আছে এবং অভিকর্ষজ বলটা এখানে বেশি, ফলে বস্তুর ওজনও বেশি। অভিকর্ষজ বল মেরুতে বেশি বলেই নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কিন্তু মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের চাপও আবার বেশি। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে। তারপর কি, দোলক ঘড়ি নিরক্ষীয় অঞ্চলে ধীরে আর মেরু অঞ্চলে কিন্তু দ্রুত চলে। কিভাবে সম্ভব? 1671 সালে ফরাসি বিজ্ঞানী যা রিচার, নামগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? যা রিচার লক্ষ্য করেন তার দোলক ঘড়িটি দক্ষিণ আমেরিকার কেইন দ্বীপে প্রায় 2 মিনিট 30 সেকেন্ড ধরে ধীরে চলেছে, অথচ ওই ঘড়িটি প্যারিসে ঠিক সময় দিত। কেন এরূপ ঘটত তার উত্তর তিনি পান 1686 খ্রিস্টাব্দে, যখন নিউটন তার মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করে। বলছে, নিউটনের সূত্র অনুযায়ী পৃথিবীর যে বস্তু কেন্দ্রের যত কাছে আছে পৃথিবীর আকর্ষণ ক্ষমতাও তত বেশি। এই নিয়ম অনুযায়ী দোলক ঘড়ি কেইন দ্বীপে ধীরে ও প্যারিসে ঠিক সময় চলে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কেইন দ্বীপে এবং প্যারিসে ঘড়ির টাইমের এদিক ওদিক হবার কারণটা উল্লেখ করো। তখন তোমায় কিন্তু পুরোটাই এখান থেকে এটুকু লিখতে হবে গুছিয়ে। ওকে, তারপরে দেখা রয়েছে নক্ষত্রের উন্নতি কোণের তারতম্য। সেক্ষেত্রেও কিন্তু এটা ঘটছে। বলছে, ধরো তুমি নিরক্ষরেখা দাঁড়িয়ে আছো একটি কৌণিক যন্ত্র হাতে নিয়ে। কোনো দ্রাঘিমা বরাবর উত্তরে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তুমি যন্ত্র নিয়ে মেপে দেখলে ধ্রুবতারা 1 ডিগ্রি উন্নতিকোণ তৈরি করেছে। এই নিয়ম মেনে তুমি আরও 110 কিলোমিটার উত্তরে গিয়ে ভাবলে এখানে ধ্রুবতারা উন্নতিকোণ নিশ্চয়ই 2 ডিগ্রি হবে, কিন্তু হলো না, সামান্য কম হলো। তুমি 2 ডিগ্রি মান পেলে ঠিকই, কিন্তু আবার একটু উত্তরে গিয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করার পর পেলে। তাহলে পৃথিবীর অভিগত গোলক হলো বলেই তো কিন্তু এটা সম্ভব হলো। অর্থাৎ পৃথিবী অভিগত গোলক বলেই মেরুর দিকে যত যাবে ধ্রুবতারার উন্নতি কোণের জন্য সামান্য বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। বোঝা গেল? এগুলো অতটা প্রশ্ন দেবে না, একবার করে পড়ে নিয়ে বুঝে নিলেই হবে, ঠিক আছে? তারপর দেখো, একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সমান হয়। বলছে, পৃথিবীর অভিগত গোলক বলেই কিন্তু একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্বটা কিন্তু সব স্থানে সমান হয়নি, গোলাকার হয়েছে বলেই। এই প্রমাণগুলো থেকেই বুঝতেই পারছো যে পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এখন আবার উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে যে 2 মেরু তো বটেই, উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু আবার 20 মিটার বেশি চাপা। যে 2 মেরু তো চাপাই, আবার কিছুটা দক্ষিণ মেরুটা বেশি চাপা, মানে ঠিক ছবিটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম আর কি। দক্ষিণ মেরু বেশি চাপা উত্তর মেরুর চাইতে। বোঝা গেল? দীর্ঘকাল ধরে আন্টার্কটিকা মহাদেশে জমে রয়েছে কয়েক কিমি বরফের স্তর। গভীর বরফের চাপেই দক্ষিণ মেরু সামান্য বসে গেছে, সবার ধারণা আর কি। বোঝা গেল? তো আজকে তোমাদের কিন্তু আমি পৃথিবীর যে অভিগোলক সেই সম্পর্কে কিন্তু পড়ালাম। এর পরের ভিডিওতে আমি জিওডের সম্পর্কে ধারণাটা শুরু করব, ঠিক আছে? তো কেমন বুঝতে পারছো পড়াটা অবশ্যই জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো। যেগুলো প্রশ্ন তোমাদের আসবে আমি তো পড়া চলাকালীনই বলে দিচ্ছি, এর পরের ভিডিওতে আমি প্রশ্ন তো দেবই, কিন্তু পড়াটা ভালো করে বুঝতে হবে সবাইকে। তো আজকে খালি দেখা হবে নেক্সট ভিডিওতে।